আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো বাজেট 2025-26 খবর। জিডিপির বিভ্রান্তিতে নয়, টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট দিল অন্তর্বর্তী সরকার, যার আকার 7,90,000 কোটি টাকা। বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা বলছেন, উচ্চ প্রবৃদ্ধির ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়নের ধারণা প্রতিষ্ঠা করতে চায় সরকার। তার আশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে স্থিতিশীলতা ফিরবে সামগ্রিক অর্থনীতিতে। নির্বাচিত সরকার না থাকায় বহু বছর পর সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হলো। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। প্রবৃদ্ধির উচ্চাভিলাষ নাকি অর্থনৈতিক স্থিতিশীলতা? স্বৈরাচারী সরকার হেঁটেছে যে পথে, তার ঠিক উল্টো পথে অন্তর্বর্তী সরকার। প্রবৃদ্ধির মোহ নয়, বরং সামগ্রিক উন্নয়ন ধারণাকে সামনে রেখে দেয়া হলো নতুন অর্থ বছরের বাজেট। দীর্ঘ 16 বছর পর সংসদের বাইরে এলো বাজেট ঘোষণা। বিকেল 3টায় পুরো দেশের চোখ টেলিভিশনের পর্দায়। অর্থনীতি শিক্ষক ডক্টর সালেউদ্দিনের প্রথম বাজেট। রাষ্ট্রের আয় ব্যয়ের পরিসংখ্যানটা এবার কিছুটা ছোট আগের বছরের চেয়ে, আকার 7,90,000 কোটি। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যকে রাখা হয়েছে 6.5%-এর ঘরে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। বাজেট ব্যয়ের 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব খাত থেকে। এনবিআর এর উপর দেয়া হয়েছে 4,99,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। 2,26,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি থাকছে তা মেটানো হবে দেশি বিদেশি উৎস থেকে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থ উপদেষ্টার আশা, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের 3-0 ধারণার মাধ্যমে উন্নত হবে মানুষের জীবনযাপন, দূর হবে বৈষম্য, যেখানে থাকবে না দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন দূষণ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। বাজেটে ধারণ করা হয়েছে জুলাই বিপ্লবের চেতনা, রাখা হয়েছে বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তা। প্রশমিত করে শিল্প খাতে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্বে এসেছিল অন্তর্বর্তী সরকার, তার সবচেয়ে বড় পরীক্ষা এই বাজেট। এই সংসদের বাইরে থেকে সেই পরীক্ষায় কতটা সফল হতে পারবে সরকার, তার উপর অনেকটা নির্ভর করছে অর্থনীতির ভবিষ্যৎ। সরকার বলছে বাস্তবায়নযোগ্য, তবে বিশ্লেষকরা বলছেন কাজটা সহজ নয় মোটেও। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। এর মধ্যে 4,99,000 কোটি টাকা জোগাড়ের দায়িত্ব এনবিআর এর। বাকি 65,000 কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে। করমুক্ত আয় সীমা থাকছে আগের মতোই। এদিকে করমুক্ত থাকছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। অর্থনীতিতে স্থবিরতা, বেসরকারি খাতে বিনিয়োগ খরা, আছে সংস্কার ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং সরকারের মুখোমুখি অবস্থান। সরকারের কিচ্ছু সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্য 5,64,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে যা 46,000 কোটি টাকা বেশি। অথচ 2024-25 অর্থ বছরের 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে 71,000 কোটি টাকা। আসছে অর্থ বছরে ব্যক্তি কর সীমা অপরিবর্তিত রাখা হয়েছে, তবে পরের 2 অর্থ বছরে 25,000 টাকা বেড়ে করমুক্ত আয়ের সীমা হবে 4.25 লাখ টাকা। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধাদের আগামী বছর কর দিতে হবে না, তবে পরবর্তী 2 করবর্ষে এই সীমা হবে 5.25 লাখ টাকা।
কর আহরণের মধ্যে দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল তৈরি করা হয়েছে। আসছে বছর রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতাদের কাছ থেকে ন্যূনতম ১,০০০ টাকা কর নেওয়া হবে। পুঁজিবাজারে অংশীদারিত্ব বাড়াতে লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর হার বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার 10% কমানো হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কিছু খাতকে করা হচ্ছে আওতামুক্ত। এর মধ্যে আছে কৃষি, প্রান্তিক খামারি ও উদ্যোক্তা এবং বেসরকারি চাকরিজীবীদের ৫ লাখ পর্যন্ত আয়। এছাড়াও জটিল কিছু চিকিৎসা খরচও থাকছে করের আওতামুক্ত। তবে যেসব কর অব্যাহতি সুবিধা চলতি জুনে শেষ হবে সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। বাজেটে রাখা হয়েছে শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব। উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপ প্রসঙ্গ। প্রস্তাব করা হয়েছে বিভিন্ন পণ্যে আমদানি এবং সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার বা আংশিক কমানোর। জন্মসূত্রে বাংলাদেশি হয়েও পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগকারী দেশে অর্জিত সম্পদ পাচার করলে শুল্ক ও জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রতি অর্থবছরেই ব্যর্থ হয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। তবুও জুলাই ঘুরে আসে জুন, নির্ধারিত হয় নতুন টার্গেট। বিদ্যমান কর কাঠামো যৌক্তিক করা এবং অবারিত সময়ের জন্য কর অব্যাহতি নিরুৎসাহিত করে যে রাজস্ব ঠিক হলো তার বাস্তবায়ন কৌশল কতটা সফল হবে সেটি এখন দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার জিডিপির 12.7%। সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসনের 3,16,218 কোটি টাকা। সবচেয়ে কম শিল্প অর্থনৈতিক সেবা খাতে 4,272 কোটি টাকা। পরিচালনা সহ অন্যান্য খাতে বরাদ্দ 5,60,000 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,45,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিবার বাড়লেও দেশের ইতিহাসে এই প্রথম কমেছে বাজেটের আকার। বরাদ্দে অপচয় রোধ, দুর্নীতি কমিয়ে দেশের অর্থনীতির গতি ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দিতে চায় অন্তর্বর্তী সরকার। তাই বাজেট বণ্টনেও করা হয়েছে চুলছেরা বিশ্লেষণ। বাংলাদেশ টেলিভিশনে দেয়া বাজেট বক্তব্যে জনপ্রশাসন খাতে 3,16,218 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা, যা মোট বাজেটের 23.5%। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 44,895 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন, যা মোট বাজেটের 5.7%। এর পরপরই আছে প্রতিরক্ষা খাত। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 40,898 কোটি টাকা মোট বাজেটের, যা 5.2%। জনগণের জীবনযাত্রায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 33,603 কোটি টাকা, যা মোট বাজেটের 4.3%। শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,10,658 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, যা মোট বাজেটের 14%। এবার স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধিরও প্রস্তাব করেন তিনি। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্রে বলা হয়েছে, বিগত 15 বছরে দেশে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে প্রায় 2,80,000 কোটি টাকা, যা দেশের অর্থনীতি নাজুক অবস্থায় পড়ার ক্ষেত্রে অন্যতম কারণ। তাই অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বিগত সরকারের এসব প্রবণতা থেকে বের হয়ে এসে একটি কার্যকর বাজেট বাস্তবায়ন করা, যার মাধ্যমে আসবে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাজেটের কাঠামো আগের সরকারের বাজেটের মতোই রয়ে গেছে, গুণগত কোনো পরিবর্তন হয়নি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। 2025-26 অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়ার এই মন্তব্য করেছেন তিনি আরও বলেন, বাজেটের আকার আরও ছোট হওয়ার দরকার ছিল। অনেকটা সেই জায়গা থেকে খুব একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরের মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। আর এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।